হাই, আমার নাম অনুপম হালদার। আমি ভবানীপুর থেকে আসছি। আমার এজ 39 ইয়ার্স। আমার হাইট 5'9". আমার হবি রিডিং বুকস, অ্যাক্টিংও ভালো লাগে, অ্যাক্টিং খুবই বেশি ভালোবাসি। এর আগে আমি যে কাজগুলো করেছি সেগুলো হচ্ছে আমি টিভি সিরিয়ালের মধ্যে মা শারদা, জয়ী, নেতাজি ও তিতলিতে ছোটোখাটো কাজ করেছি। এছাড়া একটা ফিল্মেরও কাজ করেছিলাম যার নাম ছিল চিত্রকূট থাক। হিয়ার আর মাই প্রোফাইলস। এবার আমি আমার অ্যাক্টিং শুরু করছি। ছোটবেলা থেকেই আমার ঘড়ির প্রতি একটা বিশেষ আকর্ষণ ছিল। যখনই বাবা অফিস থেকে এসে ঘড়িটা খুলে রাখতো আমি ওটাকে পড়ার চেষ্টা করতাম। এই চক্করে ঘড়িটা একদিন আমার হাত থেকে পড়ে ভেঙেও গেছিল। বাবা সেদিন খুব মেরেছিল। আমার খুব খারাপ লেগেছিল। রাত্রে খাটে শুয়ে কখন যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই বুঝতে পারিনি। ঘুমিয়ে পড়ে সেদিন স্বপ্ন দেখেছিলাম যে আমি নিজেই ঘড়ি হয়ে গেছি। তারপর যখন ক্লাস 5-এ পড়ি তখন টিচার স্কুলে একদিন একটা রচনা লিখতে দিয়েছিল, তোমার জীবনের লক্ষ্য। আমি লিখেছিলাম আমি সময় হব। টিচার কান ধরে বলেছিল, বোকা, সময়ের মানে জানিস? আমি বললাম হ্যাঁ জানি তো, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, আর 24 ঘন্টায় 1 দিন, এই তো সময়। টিচার বলল তুই ক্যাচ করে জানিস। সেদিন টিচারের কথাটা ঠিক বুঝতে পারিনি, আজ বুঝে গেছি। তারপর আমি বড় হলাম। ক্লাস 10-এ আমি ফার্স্ট ডিভিশনে পাশ করলাম। বাড়ি থেকে আমাকে একটা ঘড়ি উপহার দেওয়া হলো। আমার তো উপহারটা খুব পছন্দ হলো। সব সময় ঘড়িটা পরে থাকতাম আমি, এমনকি শোবার সময়ও। তারপর ক্লাস 12-এ আমি ফার্স্ট টিউশনি করে জীবনে ইনকাম করা শুরু করলাম। সেই সময় আমার হাতে সবসময় থাকতো বাবার সেই ঘড়িটা, কারণ বাবা সেই সময় আমার সাথে ছিল না, আমাকে ছেড়ে চলে গেছিল। সেই দিন থেকে যে সময় আমার পেছন নিয়েছে, আজ অব্দি সময় আমার পেছন ছাড়েনি। এই সময় একদিন আমার কাছ থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছিল, আর আজ আবার এই সময় আমাকে সব কিছু ফেরত দিয়ে দিচ্ছে। আজ আমার কাছে সব কিছু আছে, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, সব কিছু। কিন্তু কিন্তু সেসব ভোগ করার সময় নেই আমার কাছে। রোজ সকালে যখন আমি ঘুম থেকে উঠি আর ঘড়ির দিকে তাকাই, আমার মনে হয় ঘড়ি যেন আমার দিকে তাকিয়ে আছে আর আমাকে বলছে দৌড়ো দৌড়ো। এক এক সময় ভাবি, এটাই কি সময়ের অর্থ? আমার এই অডিশন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম পৃথ্বীরাজ চৌধুরী। আমি দমদম থেকে আসছি। আমার 32 বছর বয়স। আমার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। আমার রাইট প্রোফাইল, আমার লেফট প্রোফাইল, আমার মোবাইল নাম্বার 9874279723। আমি দীর্ঘ 15 বছর ধরে থিয়েটার করছি। রিসেন্ট আমি মিনার্ভা রেপার্টারি শেষ করেছি। আমি কেএসএস এর একটি শর্ট ফিল্মে কাজ করলাম রিসেন্টলি, এবং বেশ কিছু সিরিয়াল আমি কাজ করেছি। তো এক থা রাজা, রাজ রাজেশ্বর, বাদশাহ, নবাব, সুলতান, কিং এম্পায়ার, বহুত বড় রাজা। তার ঘোড়া সালে 7000 ঘোড়া, हाथी साले 200 हाथी, और रानी साले 7 जोड़ा रानी। तो एक दिन एक रोज राजा डेके बोले, बेटा पुत्र जरा इधर आना। ডাকিয়েছেন তো আসতে হবে। তো পুত্র আসলেন। हाँ जी पिताजी महाराज, फरमाइए, हुकुम करूं। 7 दूनी 14 रानी, তোমার 14 মা। তার মধ্যে রানী, রানী, पदरानी, बड़ी रानी, तुम्हार गर्भधारिणी। ठीक है कि नहीं? हाँ जी महाराज, बिल्कुल ठीक है। तर बैराम, रोगा असुख, तबीयत गड़बड़, मुखे कुछ रुचे ना बिरयानी, ना कुफ्ता, ना अखरोट, ना पिस्ता, ना रोटी, ना सब्जी, ना खट्टा, ना मीठा। सिर्फ एक चीज बेटा, একটা জিনিসের জন্য তার জান আনচান, ফরান উথাল পাথাল। কি চিজ পিতাজি মহারাজ?
से जिनिस এখানে পাওয়া যায় না বেটা, बहुत दूर से लाना पड़ेगा, অনেক দূর থেকে আনতে হবে। সেই ফলের নাম হলো জম্বুস্থান কা अम्बू फल, जम्बूस्थान का अम्बू फल, बहुत दूर देश, रास्ता खतरनाक। खतरनाक समझालेন মাইজি বাপুজি, পথে বিপদ, বিপদ আছে, রাস্তা ডেঞ্জারাস। বলুন। আচ্ছা, তারপর? বেশ, প্রথম কবে আপনি এটা লক্ষ্য করেছিলেন যে এরকম জিনিস যেটা হচ্ছে সেটা প্রথম আপনি কবে লক্ষ্য করেছিলেন? আপনার বাড়ি থেকে কে আছে? আর হ্যাঁ, উনি কতদিন ধরে আছেন বাড়িতে? 3 বছর। আচ্ছা, 3 বছরের মধ্যে উনি কি ছুটিতে কখনো কোথাও বাড়ি গেছিলেন? ঠিক আছে, কালকে বাড়িতে থাকবেন, আমরা আপনার বাড়িতে থাকবেন। আপনি এখন আসুন। হ্যাঁ, ধন্যবাদ। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ। আমি কুদঘাট থেকে আসছি। আমার এজ 20, হাইট 5 ফুট 7 ইঞ্চ, রাইট লেফট। না মুখার্জি বাবু না, ইংলিশে একটা কথা আছে জানেন, ওয়ান ম্যানস ট্রাশ আনাদার ম্যানস ট্রেজার। এই কথাটার মানে হলো যে একজনের কাছে যেটা জঞ্জাল, অন্যজনের কাছে সেটা অমূল্য সম্পদ। এই জঞ্জাল আমার কাছে অমূল্য সম্পদ। আপনি জানেন এই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেলে কী হবে? 300টা বাড়িতে হাঁড়ি চলবে না, তাদের বাচ্চা কাচ্চারা, ছোট ছোট বাচ্চা কাচ্চারা না খেতে পেয়ে ঘোরাঘুরি করবে। আমি আর তাদের মধ্যে হয়তো কিছু লোক, কিছু বাচ্চা হয়তো খাবারের অভাবে নিচু থেকে নিচু কাজ পর্যন্ত করবে। এবার আমি সেটা সেটা দেখতে পারবো না। আমি এই ফ্যাক্টরিটা আমি কিনতে চাই। আর আপনার যা পেপার রেডি করার আপনি করুন, আপনার যা কাজকর্ম করার আপনি সেরে নিন। যদি কিছু সরকারি লোকের মুখে যদি টাকার বান্ডিল ছুটতে হয় ছুড়ুন, কিন্তু আমার রেজাল্ট চাই। বুঝেছেন? ঠিক আছে, আপনি আসতে পারেন। নমস্কার। আমার অডিশনটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, আমার নাম শমিক মুখার্জি। আমার বয়স 51 বছর, 51 ইয়ার্স। আমি কলকাতার বাসিন্দা। বর্তমানে আমি সন্তোষপুরে থাকি। আমার হাইট 6 feet 1/2 inch, দ্যাট মিনস 183 centimeters. আমার ওয়েট 84 kgs. আমার অভিনয়ের অভিজ্ঞতা বলতে আমার কিছু টেলিফিল্ম করার অভিজ্ঞতা আছে, সে বিগত 10 বছর আগে। তারপরে আমি স্টেজে ড্রামা করেছি 2016 পর্যন্ত। বর্তমানে আমি আকাশ 8 চ্যানেলে মেয়েদের ব্রতকথা সিরিয়ালে কয়েকটা এপিসোডে আমি কাজ করেছি, যেগুলো টেলিকাস্টও হয়ে গেছে। নমস্কার।
So, Mr. Abid Hussain, बता किस भाषा में पूछताछ शुरू करूं? इंग्लिश या हिंदी? ओहो, मैं तो भूल ही गया था, तेरे को बंगाली भी आता है। क्या ना इस शहर में आके किसी से बंगाली में बात करने का मौका ही नहीं मिला। चलो वो शौक आज पूरा ही कर देते हैं। ইন্ট্রোডাকশন শুরু করার আগে আমি আমার সম্বন্ধে কয়েকটা কথা বলে নিতে চাই। নাম্বার 1, আমি এক প্রশ্ন দুবার করি না, আর সোজা প্রশ্নের সোজা জবাব পছন্দ করি। বুঝলে, নো হেয়ারি, सवाल एक वही जवाब है, যা প্রশ্ন করব তাই উত্তর। নাম্বার 2, ক্রিমিনালস অ্যান্ড ক্রাইম দুটোকেই আমি জাস্ট ঘৃণা করি। আমি মনে করি এই দুটোই সমাজে একটা ক্যান্সারের মতো। আসলে ক্রিমিনালসদের বাঁচিয়ে রাখলে কি হয়, সমাজের উপর একটা চাপ পড়ে। এমনিতেই জনগণ এত চাপে আছে, তারপর চাপ বাড়িয়ে লাভ কি? সো আমি জাস্ট এদের গোড়া থেকে উপড়ে ফেলতে চাই। থার্ড, আমার ইনস্ট্রাকশন অনুযায়ী গত 3 দিন ধরে তোর ওপর ঠান্ডা গরম অনেক রকম ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু তুই মুখ খুলিসনি। জানি এই ক্লাসের অপরাধী এত সহজে মুখ খোলে না। আর একটা কথা, born in 1975 in Calcutta, right? 1989 হিন্দু মুসলিম দাঙ্গায় তোর পরিবার শেষ হয়ে যায়, তারপর তোর একা 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 বড় হয়ে ওঠা। তুই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আউটস্ট্যান্ডিং স্পোর্টসম্যান, আনডাউটেডলি হ্যাটস অফ। একা একা বড় হতে হতে তুই পলিটিক্যাল সায়েন্সের উপর পিএইচডি করেছিস, রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের পিএইচডি, বর্তমানে দেশদ্রোহী। হ্যাঁ, কি ফানি না? কি ভেবেছিস সবাই লাদেন হই? হ্যাঁ, লাদেন, হ্যাঁ লাদেন। অবাক লাগে কি জানিস তো, তোদের এই বুদ্ধি, এই ইন্টেলিজেন্স তোরা ঠিক জায়গায় কাজে লাগাতে পারিস না। তোদের কি ধারণা আমি জানি না, সবসময় একটা সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কাজ করে কি পাস তোরা? কি ভাবিস সিস্টেমের থেকে লড়াই করে তুই বাঁচতে পারবি? At the end of the day কি পেলি? এই 10x10 একটা কামরার মধ্যে ইন্টারোগেশন টেবিল। হ্যাঁ, আচ্ছা এবার আমি বলি, আমার কাজের পদ্ধতিটা একটু অন্যরকম। প্রথমে ঠান্ডা, তারপরে গরম, ভালোভাবে প্রথমে বোঝাবো, কাজ না হলে তারপর আমার চার্জশিটে এনকাউন্টার দেখিয়ে নিজের ফেভারে সিচুয়েশনটাকে বানিয়ে নেব। কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না, নাথিং, জাস্ট বিগ জিরো, বিগ জিরো, বিগ জিরো। যেভাবে তুই 7 জন রিনাউন্ড সিটিজেনকে জেড প্লাস সিকিউরিটি ক্যাটাগরির মধ্যে ঢুকে তুই খুন করেছিস, মানতেই হবে তোর বুদ্ধি আছে। হ্যাটস অফ টু ইউ। কিন্তু কি জানিস মজার ব্যাপার,
যে কোনো ক্রিমিনাল যে কোনো ক্রাইম করার পরে আজ পর্যন্ত বাঁচতে পারেনি। ডিএসপি রাজীব ঠাকুর, যদি বেঁচে থাকিস ভগবানের কাছে প্রার্থনা করবি ইন্টারোগেশন এরপরে যার কাছেই না হোক যেন রাজীব ঠাকুরের কাছে না হয়। ভালোভাবে তোকে বলছি, তুই কেন 7 জনকে মেরেছিস এই ব্যাপারটা আমার কাছে পুরোটাই একটা ধোঁয়াশা, এ বিগ মিস্ট্রি। তাই প্রথমে তোকে বলবো তুই কেন এদের মেরেছিস, কি কারণে মেরেছিস। নে, তোর খাবার দেওয়া আছে, খেয়ে নে, নইলে ঠান্ডা হয়ে যাবে। আর হ্যাঁ, খেতে খেতে আমার প্রশ্নের জবাবগুলো দিবি। Your time starts now. আমার এই অডিশন যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হাই, আমার নাম তরুণ সইস, আমার এজ হচ্ছে 23, আমার হাইট হচ্ছে 5'9", আমি পুরুলিয়া থেকে এসেছি। এর আগে আমি একটা শর্ট ফিল্ম করেছি যেখানে আমি স্ক্রিপ্ট রাইটিং, ডিওপি, ভিডিও এডিটিং এগুলো করেছি, সবই আমি করেছি। আমার এই ইউটিউব চ্যানেলে ছাড়া হয়েছে। আর আমার প্রোফাইল শো করব। প্রোফাইল নমস্কার, আমি অ্যাক্ট শুরু করছি। হাই, আমি সৌরভ এডিক্ট। আমি জানি না তোমরা এভাবে এখানে কিভাবে এসেছো, তোমরা এতজন এভাবে লাইন দিয়ে বসে আছো, আমার শেয়ারিং শুনছো। তোমরা ব্যাকগ্রাউন্ড কি, তোমার কি এসেছো, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আমি এখানে এসে ফেসে গেছি। আমি প্রথমে তো বুঝতেও পারছিলাম না যে আমি এখানে এসে কি করছি। আমার মানে এখানে আসাটাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। মানে কিভাবে তোমাদেরকে বলে বোঝাবো। এই যে দুর্গাপূজার দশমীর দিন আমাকে এখানে এনে দিয়েছে, যে ডেট আমি জানতে পারলাম, কারণ আমাকে তো এখানে আনা হয়েছিল বেহোশ করার ট্যাবলেট দিয়ে। আমি তো সেটা জানি না। এখানে এসে আমি বুঝতে পেরেছি আমি এখানে আছি রিহ্যাবিলিটেশন সেন্টারের ভিতরে। তো শুনলে তোমরা হয়তো অবাক হবে, এরকম হয়তো কেস তোমাদের মধ্যে কারোর মধ্যেই নেই যে আমার জীবনের সাথে যেটা ঘটে আছে। মানে এই দুর্গাপুজোর আগে আমি একটি স্ক্রিপ্ট লিখছিলাম। স্ক্রিপ্টের মানে চরিত্রটা ছিল একটি সিরিয়াল কিলারের। সো আমি ওই ক্যারেক্টার নিয়ে যখন লিখছিলাম তো ক্যারেক্টার আমি ঠকে গিয়েছিলাম। তো বাড়িতে আমি কোনদিনই আমি আজ পর্যন্ত কনভিন্স করতে পারিনি আমার ফিল্ম মেকিং এর ক্যারিয়ার যে আমি স্ক্রিপ্ট লিখতে চাই, আমি অ্যাক্টিং করতে চাই। তো বাড়ির লোক কোনোদিন মানেনি। তো আমি বাড়িতে যখন আমি সিরিয়াল কিলারের মতো অ্যাক্ট করছিলাম, তো বাড়িতে মা ওঝা ডেকে নিয়ে চলে এসেছিল যে একে ঝাড়ফুঁক করানো হোক, একে বার করা হোক। কি হয়েছে কেউ কিছু বুঝতে পারছিল না। তো আমি জানি না কোন সুমতি ব্যক্তি হবে যে আমার মাকে এটি বলেছে যে একে রিহ্যাবিলিটেশনে পাঠানো হোক। তো আমি যে অ্যাক্ট করছিলাম সেটার কারণে আজ আমি রিহ্যাবিলিটেশনে। তো আমি জানি যে তোমরা সবাই নেশা করেছো, সব কিছুই করেছো। তো আমি তো কিছুই করিনি। আমি হয়তো ফেসে গেছি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি এই যে এখানে। না, আমি আর সেরকম কিছু বলার মুহূর্তে নেই। আমার সিচুয়েশন একটু তোমরা হয়তো হাততালি মারবে আমার কথাগুলো বলার পর। এইখানে রিহ্যাবিলিটেশন কে কি নেশা করে আসছে, কার কি ব্যাকগ্রাউন্ড, সেটা শুনে হয়তো তোমরা হাততালি মারতে পারো। কিন্তু আমার এখন সেরকম সিচুয়েশন নেই যে তোমাদের হাততালির আওয়াজগুলো আমার কানে সেভাবে ধরবে। আমি এখানে হাততালির আওয়াজ পেতে চাই না। নমস্কার। নমস্কার, আমার নাম আকাশ বসু। আমি কলকাতা সাউথ কলকাতার নাকতলার বাসিন্দা।
আমার চেস্ট 38 ইঞ্চি, আমার বাইসেপ 14 ইঞ্চি, আমার কোমর 30 ইঞ্চি, আমার স্কিন টোন ফেয়ার। আমি এখনো পর্যন্ত ওয়েব সিরিজ হিন্দি, বাংলা এবং ভোজপুরি মিউজিক ভিডিওতে কাজ করেছি আর কিছু ফিটনেস ভিডিও করেছি। दो बज चुका है, तेरा माल अब तक नहीं आया। जब भाई फोन करेंगे तो मैं भाई को क्या बोलूंगा? एक टाइम था जब पूरे शहर में सिर्फ और सिर्फ मेरा राज चलता था, लेकिन जब से तूने अपने को डबल क्रॉस किया, साला मार्केट में मैं अपना इज्जत का ही लोचा हो गया। तूने क्या सोचा तू मेरे को बिट्रे करेगा और पुलिस में अपना फील्डिंग नहीं है? साला जिस दिन तूने सलीम के साथ हाथ मिलाया, साला उसी टाइम जॉइंट सीपी से मेरे पास भी फोन आ गया। तेरे को क्या लगा बे, बैंकॉक मलेशिया में मैं धंधा करता है क्या? ऐसा ही हलवा लगता है तेरे को ये धंधा? ये देख साला, ये क्वालिटी का माल आज तक इंडिया में किसी ने भी डिलीवरी नहीं दिया, किसी ने भी नहीं, समझा? रशिया का माल है। हिंदुस्तान में आज तक सिर्फ और सिर्फ अफगानिस्तान का माल आता था पंजाब बॉर्डर के थ्रू, लेकिन आज से बल्कि अभी से रशिया का माल आने लगा है। किसके वजह से? मेरे वजह से। साला एनसीबी में अपना फील्डिंग है, इंटरपोल में भी अपना फील्डिंग है। तू क्या सोचा तू मेरे को डबल क्रॉस करेगा तो मैं तेरे को छोड़ देगा? हाँ, इतना सस्ता है? नहीं, नजर घुमा। तेरी बेटी है ना, अपने धंधे में रूल है कि जैसी भी दुश्मनी क्यों ना हो, घर वालों को हाथ नहीं लगाया जाता, लेकिन तूने टिप दिया, इसीलिए मेरा भाई बैंकॉक पे मारा गया। तो इसलिए तेरे को भी यही मांगता है। इसको बोलता है डार्क नेट से गोली लगाया जाता है, समझा? तेरी बेटी को बैंकॉक में भेज दिया जाएगा। तू तो क्या साला इस देश का कुछ भी उखाड़ नहीं पाएगा। पहले तू देखेगा अपनी बेटी को बिकता हुआ, उसके बाद जब तेरे पास और जीने के लिए कोई वजह नहीं बचेगी, तब मैं तेरे को ठोकेगा। यही होगा साला सजा, यही होगा तेरा सजा। मेरे को जो भी डबल क्रॉस करेगा उसका यही सजा होगा। तूने क्या सोचा बे, धंधा इतना आसान है? ए सलीम, लेके जा साले को। और सुन, पहले इसका दोनों किडनी निकालेगा, दोनों आंख निकालेगा, लेकिन जब तक इसका बेटी बिकता नहीं है तब तक इस साले को जिंदा रखेगा। तो काहे कि पूरे शहर को मालूम पड़ने का है कि मेरे साथ डबल क्रॉस करने का रिजल्ट क्या होता है। जा, ले जा सलीम इसको। अबे चल। चाहता तो तुझे उसी दिन ठोक देता, लेकिन तेरे को ठोक के कोई फायदा नहीं है। तेरे को सबसे पहले मैं तड़पता हुआ देखूंगा, उसके बाद ठोकूंगा। ले जा इसको। আমার এই অনলাইন অডিশন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হ্যালো, আমার নাম অগ্নি দাসগুপ্তা, আমার বয়স 42, আমি কলকাতায় সেলিমপুরে থাকি। ম্যাডাম, আপনি একটা ক্রিমিনালকে নাটক করতে বলছেন। কি জানো আপনার এই নাটকটা ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে আজকের সমাজ ব্যবস্থার বিশ্লেষণ।
কতটা জানেন আপনি এই সমাজকে? ছোটবেলায় যখন দুমুঠো ভাতের জন্য রাস্তার কুকুরের সাথে ঝগড়া করতে হয়, তখন কোনো জ্ঞানের কথা মাথায় থাকে না ম্যাডাম? আর কোথায় ছিল তখন আপনার সমাজ? কই, আমাকে তো ঠাই দেয়নি। আর যারা দিয়েছে তাদের হয়ে কাজ করাটা কি অপরাধ? ম্যাডাম, আপনি যে সম্মান প্রতিপত্তির কথা বলছেন না, সেটা ক্ষণস্থায়ী হলেও আমি তাদের হাত ছাড়বো না যাদের জন্য আজকে এই জায়গায় পৌঁছেছি। ম্যাডাম, আমি আপনার মজার পাত্র নই, তাই দয়া করে এখান থেকে চলে যান। নমস্কার, আমার নাম শুভঙ্কর দে। আমার বয়স 32, হাইট 5 ফুট 7 ইঞ্চি। আমি পল্লী স্ট্রিটে থাকি। আমার রাইট প্রোফাইল, লেফট প্রোফাইল। নমস্কার, আমার নাম, আজকাল নামটা আমরা সব ছেড়ে দিয়েছি, কারণ একটা বেকার, একটা জঞ্জালের নাম কজনই বা মনে রাখে বলুন? যাকে যে কথাটা বলছিলাম, 7 বছর আগে আমি বিএসসি পাস করেছি, সাথে একটা কম্পিউটারের সার্টিফিকেটও আছে, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো চাকরি জোগাড় করতে পারিনি। দেশের হাজার হাজার লক্ষ লক্ষ বেকারদের মধ্যে এখন আমি একজন। আমিও এই পরিস্থিতির শিকার। আচ্ছা, বলতে পারেন এই কোন সন্ধিক্ষণের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি? কোন অন্ধকার গলির সামনে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের চারপাশে সব রাহুরা ঘুরে বেড়াচ্ছে, যেখানে দিনের থেকে রাতের সংখ্যাই বেশি? আর কতদিন চলবে এসব? কতদিন? হাউ লং? আছে কোন উত্তর? নমস্কার, আমার নাম তমাল দাস। আমার বয়স 21। আমি নিউ ব্যারাকপুরে থাকি। আমি একজন থিয়েটার কর্মী, নাটক করি, থিয়েটার করতে খুবই ভালোবাসি। এর সাথে সাথে আমি পুলিশ ফাইলে কাজ করেছি, দুটো সিরিয়ালেও কাজ করেছি। এইসব নিয়ে থাকতে ভালোবাসি। থ্যাংক ইউ। শুধু বাবা দাদার দিকে তাকালেই চলবে? আর দেখি যে তোমার দেওরটা একা বসে আছে, বৌদি বোধহয় সেটা ভুলেই গেছে। তোমরা হাসছো কেন? আমার নাম সঞ্জয়, আমি সরলেকে থাকি। আমি এর আগে শর্ট ফিল্ম, সিরিয়ালস আর মুভিতেও কাজ করেছি। আমি প্রফেশনালি কাজ করি। আমি এখানে অডিশনের খবর পেয়ে, আমি এক বন্ধুর কাছে খবর পেয়ে অডিশন দিতে এসেছি। না, এই ব্যাপারে আমার বাবা মা কিছুই জানে না। আমি কাউকে এই কথা লজ্জায় বলতে পারিনি পূজা, বিশ্বাস করো। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ খেয়েছি, কিন্তু কিছুই লাভ হয়নি। তাই বিয়ের আগে তোমার মামাকে সব খুলে বলেছিলাম। ভেবেছিলাম তোমার মামা তোমাকে সব বলেছে। ভেবেছিলাম তুমি সব শুনে তোমার মামা এই অভাবের সংসার থেকে বেরিয়ে এসে আমার সাথে এইভাবে জীবন কাটাতে অভ্যস্ত হয়ে গেল। নাম সৌম্যজিৎ দত্ত, বয়স 19, হাইট 5.5 ফুট। আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি। আমি স্টাডি করি, এইচএস দেব। এছাড়াও অভিনয় ছোটোখাটো কাজ করেছি, আগে আরও বড় কাজ করতে চাই। আমি আমার সংলাপ শুরু করছি। শুধু বাবা দাদার দিকে নজর দিলে হবে? এদিকে দেওরটা যে বসে আছে, সেদিকে বৌদির কোনো খেয়ালই নেই। নমস্কার,
আমার নাম দীপ দত্ত, আমার বয়স 25, হাইট 5 ফুট 8, ফোন নাম্বার 9748752441। আমি মেগা সিরিয়ালের ফ্রিল্যান্স অ্যাক্টর হিসেবে কাজ করি, থিয়েটারও করি, আর্টিস্ট ফোরামের মেম্বারশিপও আছে আমার। আনন্দ, জীবনের সব আনন্দ আর শেষ হয়ে গেছে। তুই জানিস? কিচ্ছু জানিস না তুই। তুই জানিস যে ওই বেশ্যার পেটে যে আছে তার বাবা আমি নই। তার মানে তুই সব জানিস? তুই ওকে এটা করেছিলিস? আর তার মানে তুই নিশ্চয়ই ওই সন্তানের বাবাকে, তার মানে তুই নিশ্চয়ই সেটা জানিস। তুই একবার ভাবতে পারছিস বাবা মা জানতে পারলে কি হবে? আরে ও আমাকে ঠকিয়েছে। নমস্কার, আমার নাম তরুণ কুমার নাথ। আমি একজন অভিনেতা, থিয়েটার এবং ফিল্ম 2 জায়গাতে অভিনয় করি। আমার বয়স হচ্ছে 32 এবং হাইট 5 ফিট। রবিন, শোন বাবা, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। আয়, সোফায় বস। দেখ রবিন, তুই আমার বড় ছেলে। আমি বেঁচে থাকতে থাকতে আমার যাবতীয় সম্পত্তি এবং ব্যাংকে জমানো টাকা পয়সা তোদের 3 ভাই বোনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবো। আমি যা পেনশন পাই তাতে তোর মা আর আমার ভালোভাবেই চলে যাবে। নাম সৌরভ কুমার মাইতি, এজ 28, বাড়ি পূর্ব মেদিনীপুর, আর কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন বিকম। আনন্দ, সব আনন্দ শেষ হয়ে গেছে। জানিস? তুই কি জানিস? তুই কি এটা জানিস যে ওই পেটে যে বাচ্চাটা আছে তার বাবা নই আমি? ও, তাহলে তুই সবই জানিস। তুই তাহলে ওকে এসব করিয়েছিস? তাহলে তুই এটাও জানিস যে ওই বাচ্চার বাবাকে তুই তাহলে এসব করিয়েছিস? মা বাবা জানতে পারলে খুব খারাপ ব্যাপার হয়ে যাবে রে। ওই মেয়েটা আমাকে ঠকিয়েছে। नमस्ते, मैं सुजीत साहब, मैं हावड़ा अंदुल से। मैं 27 इंच का हूँ और मेरा हाइट 5 फीट 7 इंच का है। আনন্দ, আমার আজ আনন্দ সব শেষ হয়ে গেছে। কিছু জানিস না তুই? কি জানিস তুই? কি এটা জানিস ওই নষ্ট বেসা পেটে যে বাচ্চা আছে তার বাবা আমি নই? তার মানে তুই সব জানিস? তুই ওকে এসব করতে বলেছিস? তাহলে তো তুই এটাও জানিস যে ওর পেটে যে বাচ্চা আছে তার বাবাকে? তার মানে তুই এসব করিয়েছিস? তুই জানিস যদি ওর বাবা মা জানে কি ভাববে? ও আমাকে ঠকিয়েছে। নমস্কার, আমার নাম বিশ্ববিজয় দত্ত চৌধুরী। আমার এজ 49 ইয়ার্স, হাইট 5 ফিট 9.5 ইঞ্চেস। আমি থাকি ট্রায়াঙ্গুলার পার্ক নিয়ার গড়িয়াহাট। রবিন, শোন বাবা, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। আয় বাবা, বস, সোফায় বস। দেখ রবিন, তুই আমার বড় ছেলে। আমি বেঁচে থাকতে থাকতে আমার বিষয় সম্পত্তি আর আমার ব্যাংকে জমানো টাকা পয়সা তোদের 3 ভাই বোনের মধ্যে আমি সমান ভাগে ভাগ করে দিতে চাই। আমি যা পেনশন পাই তাতে করে তোর মা আর আমার খুব ভালোই চলে যাবে। मोहब्बत के लिए कुछ खास दिल मखसूस होते हैं। ये वो नगमा है जो हर सांस पर गाया नहीं जाता। मोहब्बत, प्यार, इश्क, उल्फत, न जाने कितने नाम है इस जानलेवा बीमारी का, लेकिन ये बीमारी हर किसी को नहीं होती।
इस बीमारी की खास बात यह है कि ये अपनी शिकार यानी मरीज खुद चुनती है और फिर उसे जिंदगी से मोहब्बत करना सिखाती है। जब किसी को नया नया इश्क होता है तो उसे दुनिया का हर चीज बहुत प्यारा सा नजर आता है। उस शख्स को यह लगता है कि इस दुनिया में मोहब्बत से बढ़कर कुछ और है ही नहीं। लेकिन जब उसका दिल टूट जाता है, यानी जिसे हम ब्रेकअप भी कहते हैं, तो फिर मत पूछिए उसके दिल पर क्या गुजरती है। उसे दुनिया के हर रिश्ते बेमाने से नजर आने लगते हैं, हर कुछ टूटा हुआ बिखरा हुआ नजर आने लगता है। ये मोहब्बत एक किस्म की ड्रग है दोस्तों, ड्रग है, सोच के ही करना। नमस्कार, मेरा नाम है सुप्रदीप साहा, मेरी उम्र है 41 साल, मेरा कद है 6 फुट 1 इंच और मैं लेक टाउन का रहने वाला हूँ जो उत्तर कलकत्ता में है। क्यों? शादी से पहले मैंने कुछ भी नहीं छुपाया, तुम्हारे मामा जी को तो सब बताया। हाँ, तुम्हारे मामा जी को। अगर वो तुमसे छुपाते हैं तो इसमें मैं क्या कर सकता हूँ? नहीं, मेरे माँ बाप को इस बारे में कुछ भी पता नहीं है। मैंने किसी को भी शर्म के मारे कुछ भी नहीं बताया। कितने डॉक्टर दिखाए, कितने दवाई खाए, लेकिन इसका कोई असर नहीं हुआ। इसलिए शादी से पहले मैंने तुम्हारे मामा को सब खुल के बताया, समझी? मैंने सोचा था शायद तुम्हारे मामा जी ने तुमको बताया, और अगर वो तुमसे छुपाते हैं तो मैं क्या कर सकता हूँ? मैंने सोचा था शायद तुम्हारे मामा का संसार छोड़ के तुम मेरे साथ पूरी जिंदगी बिताने के लिए तैयार हो। अब जाके तुम अगर इस तरह की बातें करोगी तो मैं क्या कर सकता हूँ? हाँ? तुम मेरी बात तो सुनो। तुम मुझे गलत समझ रही हो पूजा, तुम मुझे गलत समझ रही हो पूजा। पूजा, तुम मेरी बात यकीन करो, ये ठीक नहीं है, ये तुम्हारी गलत फहमी है पूजा। नहीं पूजा, नहीं, मैं तुम्हें, तुम जो सुख मुझसे चाहती हो मैं मानता हूँ, मैं तुम्हें नहीं दे सकता, लेकिन मैंने इस बात को छुपाया नहीं तुम्हारे मामा से। तुम्हारे मामा जी से मैंने कहा बार बार, मैंने कहा था कि आप अपनी भांजी को ये बात बता दीजिए शादी से पहले, वरना बाद में जाके वो भी पछता है कि मैं भी पछताऊंगा। ये मुझे बिल्कुल गवारा नहीं था। मुझे ऐसा मत करो। देखो, अगर मैं तुम्हें बच्चा दे पाता तो ठीक है, कोई बात नहीं, चलो भगवान के पास मन्नत करते हैं, काफी डॉक्टर भी दिखाएंगे, कोशिश करके देख लेते हैं, वक्त मुझे मैं मानता हूँ। नमस्कार, আমার নাম সুপ্রদীপ সাহা, আমার বয়স 41 বছর, আমার উচ্চতা 6 ফিট 1 ইঞ্চি। আমি উত্তর কলকাতার লেক টাউন অঞ্চল থেকে এসেছি অডিশন দিতে। আমি বিয়ের আগে কোনো কিছু গোপন করিনি, আমি তোমার মামাকে সব কিছু জানিয়েছি। হ্যাঁ, তোমার মামাকে। এখন যদি তোমার মামা তোমাকে না বলেন তাহলে তো আমার কিছু করার নেই। না, এ ব্যাপারে আমার বাবা মা কিছুই জানে না। আমি কাউকে লজ্জায় কিছু বলতে পারিনি। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ খেয়েছি, কিন্তু লাভ কিছুই হয়নি। তাই বিয়ের আগে তোমার মামাকে সব কিছু খুলে বলেছিলাম, ভেবেছিলাম উনি আমাকে সব কিছু বলেছেন। আর আমিও ভেবেছিলাম যে তুমি তোমার মামার অভাবের সংসার ছেড়ে আমার সঙ্গে এই জীবন কাটাতে ব্যস্ত হয়ে উঠবে। নমস্কার, আমার নাম শোভন চক্রবর্তী, আমি থাকি ব্যারাকপুরে। আমি 8 বছর থিয়েটার করছি সুন্দরম গ্রুপে,
বিভিন্ন স্টেজ শো করেছি, প্রায় 350 মঞ্চ আমি করেছি, এমএসডি একটা শো করেছি, এছাড়াও ছবি কিছু মেগা সিরিয়াল কাজ করেছি, ছবি রিলিজ হয়েছে। একটা হচ্ছে আমি একটা নাম হচ্ছে সমান্তরাল বলে একটা ছবি, আরেকটা হচ্ছে যে নামটা বলে তো একটা সমান্তরাল রিলিজ করেছে, আরেকটা হচ্ছে ওই আর নামটা এখন খেয়াল করছে না, কিন্তু ওই তোর নাম বলে, তোর নাম ওইটা তো ছবি করেছে। আর সিরিয়াল বলতে রানী রাসমণি, তারপরে অগ্নি পরীক্ষা, তারপরে কদিন আগে করলাম, মানে বেশ কিছু মোটামুটি সিরিয়াল, বেসিক্যালি কমেডিয়ান চরিত্র। আমার ফোন নাম্বার হচ্ছে 8013529554। डायलॉग। ए भैया तुम्हारे सेट का क्या हुआ? क्या हो गया था? अच्छा ठीक है, ठीक है, मैं परसों आऊंगा, परसों। না, আমার বাবা কিছুই জানতো না। আসলে আমার বাবা মাকে আমি কিছুই জানাইনি, লজ্জা। আসলে আমার যে একটা রোগ আছে এটা আমি কাউকে বলতে পারিনি, বিশ্বাস করো। তাও আমি তোমার মামাকে বলেছিলাম তোমাকে সব কিছু বলতে, কিন্তু তোমার মামা যেহেতু বলেনি, তাহলে আমার কোনো দোষ নেই। বিশ্বাস করো, আমার এই রোগটা আমি অনেক দিন ধরেই চেপে রেখেছি। লজ্জা আমি কাউকে বলতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও।